চাঁদ মাথায় নিয়ে সরস্বতী মহাভাগে বিদ্যে কমল জনে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের যাত্রাপালা। শহর থেকে বউ আনবেন না, তুমি এমন কথা কেন বলছো ভাই নিমাই? আমি শহরে গেছিলাম চাকরি করতে যাওয়ার পর একটি ভদ্র মহিলা প্রেমে পড়ে যায় এবং প্রেমে পড়ার পর আমি তাকে গ্রামের বাড়িতে নিয়ে এসে তাকে বিয়ে করে আমার সংসারকে তছনছ করে আমার পুরুষের হাত ধরে আমাকে কান দিয়ে চলে যায়। কিন্তু শহরের সব মেয়েকে তুমি একই রকম ভাবছো কেন? আমি যে ভুল করে ভুগছি এই গ্রামের কোনো ছেলে যাতে না ভোগে, আমি তাই বলছি যে শহর থেকে কেউ বউ আনবেন না। শোনো তোমাকে আমি একটা কথা বলি, শোনো। হ্যাঁ বলো। আমার ভিক্ষে মায়ের দুই ছেলে পাশের গ্রামের এক মাস্টার মশাইয়ের দুই মেয়ের সঙ্গে ভালোবাসা করেছিল। ভালোবেসে বলেছিল, কি বলেছিল? ওরে বাবনে সন্ধ্যা মনি তোমায় ভালোবেসেছি, ওরে বাবনে সন্ধ্যা তোমায় ভালোবেসেছি। শুরু করছি আজকের যাত্রাপালা। শহর থেকে বউ এনেছি। রচনা ডক্টর তাপস কুমার, নির্দেশনা অসীম মণ্ডল, সহ নির্দেশনায় অসীম মণ্ডল ও সমরেশ মণ্ডল, দৃশ্য পরিকল্পনা ও সম্পাদনা দীপ্তপতি হাজরা, আবহ সঙ্গীত গোপীকৃষ্ণ চ্যাটার্জি, আলো ধ্বনি ও রূপসজ্জায় কল্পনা সাজঘর, পরিচালনায় মডার্ন বয়েজ ক্লাব। শুরু করছি আজকের যাত্রাপালা। বউ এনেছি।
তোমার হৃদয়ে জমে আছে। তা চাপারানী, তোমার কার উদ্দেশ্যে এই প্রেম গীতি? আপনার জন্য। না গো না, তোমাকে বোকা পেয়ে না ধোকা দিচ্ছে। আসলে মনে মনে কার সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছে জানো? কার সঙ্গে? আপনার সঙ্গে জামাই। তা চাপারানী, এখন থেকেই তুমি আমাকে জামাই বাবুর পোস্টে বসিয়ে দিলে? হ্যাঁ দিলাম, কারণ আমার দিদি যখন আপনার প্রেমে। কেন রে দিদি, তোর মানুষটার উপর ভাগ বসাচ্ছে বলে তোর বুঝি খুব হিংসে হচ্ছে, তাই না? তোমার দিদি হিংসে করলেও আমি কিন্তু আমার সবকিছুর অর্ধেক ভাগ তোমাকে দিয়ে আমার ছোট গিল্লি এই শুনছো? কি? দেখুন আমার বোন চাপা তোমার ভাইয়ের নক্ষত্রে প্রেমে ভাসছে। একদম বিশ্বাস করবেন না জামাইবাবু, একদম বিশ্বাস করবেন না। আসলে না, আমার দিদি যখন আপনাকে ভালোবেসেই ফেলেছে, তখন আপনাকে কাছে পাওয়ার জন্য আমার দিদির মনটা ভীষণ ছটফট করছে। আমি তাহলে এখন আসি জামাইবাবু, আপনারা দুজনে চুটিয়ে প্রেম করে যান। হৃদয়ের গোপন উদ্যানে পাশাপাশি ফুটেছে দুটি ফুল, যেন একই বৃন্তে দুটি রং, চাপা আর বকুল। ধ্রুবদা তুমি? হ্যাঁ, আমি তোমাকে একেবারে বকুল তলায় এসে তাই তো হৃদয় ভরে আমি কুড়িয়ে নিয়েছি এক রাস সুগন্ধি সুন্দর। আর তোমার বকুল তোমার ভালোবাসায় তাই হৃদয় রাগাতে পেরে আসে ধন্য ধ্রুবদা। আজামি, অনন্যা, তুমি অপরূপা। তুমি আমার জীবনে আকাশের মাঝে শুভ চন্দ্রিমা, আর দুরন্ত অশান্ত হৃদয়ের মাঝে তুমি আমার চির শান্তির চিরময়ী প্রতিমা। আর তুমি? হ্যাঁ, আমি। ওগো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী হয়ে। ওগো রাতের সাক্ষী হয়ে। ওগো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী হয়ে। রাতের সাক্ষী হয়ে। এই মধু জামিনী আগে তো আছে, এই মধু জামিনী আগে তো আছে, মধু খায় না জোছনা ছুঁয়ে। ওগো তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, রাতের সাক্ষী আর আমি অপেক্ষা করতে পারছি না। অনেক দিন ধরে আমি অপেক্ষা করছি। তাই তোমাকে স্পর্শ করে আজ আমার ভালোবাসার নামে দিব্যি করে আমি বলছি, তুমি যেদিনে আমার কাছে স্ত্রীর স্বীকৃতি চাইবে, সেই দিনই আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেব। তাহলে এই নিন ধ্রুবদা, মা মঙ্গলচণ্ডীর সিঁদুর। এই সিঁদুর আপনি আমার দিদির সিঁথিতে পরিয়ে দিন। যদি কেউ কখনো আপনাদের সম্পর্ককে ভেঙে ফেলতে চায়, তাহলে এই সিঁদুরের বন্ধন আবার আপনাদের নিবিড় করে কাছে এনে দেবে। চাপা
না ধ্রুব। মাস্টারমশাই, আমার দাদা বকুল দিদিকে বাবা দিদি ওরা দুজন দুজনকে ভালোবাসে বাবা। ভালোবাসে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, আমরা দুজন দুজনকে ভালোবাসি। আর যদি আমাদের ভালোবাসায় কোনো অন্যায় হয়ে থাকে তাহলে তুমি আমাকে যে শাস্তি দেবে দাও বাবা। তবু তোমার কাছে আমার একটা অনুরোধ, আমাদের পবিত্র ভালোবাসাকে তুমি অস্বীকার করো না বাবা, অস্বীকার করো না। স্বর্গীয় ভালোবাসাকে অস্বীকার করার স্পর্ধা আমার নেই রে মা। তবে আমার ভয় হয় ধ্রুবর মতো একটা সোনার টুকরো চাঁদের পাশে তোর মতো একটা মাটির প্রদীপকে ঠিক মানাবে তো বাবা? আকাশের চাঁদ তখন মাটির পৃথিবীতে নেমে এসেছে মাস্টারমশাই। শেষ চাঁদকে বিসর্জন না দিয়ে বরণ করাই উচিত মাস্টারমশাই। হ্যাঁ, নিশ্চয় বরণ করবো, নিশ্চয় বরণ করবো। ধ্রুব আমার প্রিয় ছাত্র, আমার শিক্ষা ও আদর্শের ধ্রুব তারা। সেই ধ্রুব আজ নিজে থেকে আমার মেয়ে কন্যাদায় থেকে আমাকে উদ্ধার করতেছে। একে আমার কম সৌভাগ্য রে মা। তবে তবে কি জানো ধ্রুব, আমি এক অবসরপ্রাপ্ত দরিদ্র শিক্ষক। তোমার যথাযোগ্য যৌতুক হয়তো আমি দিতে পারবো না, তবে আমি স্বেচ্ছায় যতটুকু দিতে পারবো তুমি সেটাই যেন খুশি মনে গ্রহণ করো। যৌতুক নয় মাস্টারমশাই, যৌতুক নয়। আমি চাই আপনি আমার দাদা বৌদিকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। আমি তোমাদের প্রাণ ভরে আশীর্বাদ করি, তোমরা তোমরা চিরসুখী হও। তবে কি এই সিঁদুরের স্বীকৃতি সবচেয়ে বড় হলেও এই লোকাচার আর সামাজিক অনুষ্ঠান করে আগামী ফাল্গুন মাসের শুভ লগ্নে আমি দেব তোমাদের শুভ বিবাহ। ও দিদি ভাইরা, আপনারা শুনলেন তো, আগামী শুভ লগ্নে আমার দিদির সঙ্গে আমার দাদার শুভ বিবাহ। বিবাহ। তবু কিন্তু ওই দিন আপনারা আসবেন, আসবেন কিন্তু। আমার আজ আনন্দের সীমা নেই। আমাদেরও কি কম আনন্দ হচ্ছে? আজ আজ আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় দিন বকুল। আমি তোমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে? তোমার বাড়ি থেকে টেলিগ্রাম এসেছে। টেলিগ্রাম, এই নাও তুমি পড়ে দেখো। স্নেহে ধ্রুব, তোর বাবা মৃত্যুশয্যায়, বারবার তোকে খুঁজছেন। টেলিগ্রাম পাওয়া মাত্র যত শীঘ্র সম্ভব তুই বাড়ি চলে আয় বাবা। ইতি তোর মা। মা? বাবা বাবা মৃত্যুশয্যায়, বারবার আমাকে খোঁজ করছে। না 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 না, আমি এখন কি করি? আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে বকুল। এখনই? কিন্তু কেন? আমার বাবার ভীষণ অসুখ, যে কোনো সময় খারাপ কিছু ঘটে যেতে পারে। তাই এক্ষুনি আমার বাড়ি যাওয়া দরকার বকুল। কিন্তু না, কোনো কিন্তু নয় বকুল। কোনো কারণবশত মাস্টারমশাইয়ের দেখানো শুভ লগ্নে যদি আমাদের বিবাহ নাও হয়, তাহলেও তুমি জানবে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। খারাপ করো না, আমি অবশ্যই ফিরে আসবো বকুল। আমি আসি, আসি বকুল, আমি আসি। নিমাই, আমার বোনটা এরকম উড়াচ্ছে কেন? তবে কি আমাদের মিলনের মাঝে কোনো অঘটন ঘটতে চলেছে? নিমাই, ভয়কে জয় করতে শেখো বকুল দিদি, ভয়কে জয় করতে শেখো। দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। তোমার মতন ছেলে তোমার যখন দায়িত্ব নিয়েছে, তোমার তখন সুখের অভাব হবে না বকুল দিদি, সুখের অভাব হবে না। ভয়কে জয় করতেই হবে, ভয়কে জয় করতেই হবে, ভয়কে কর জয়। ভয় হলো
অপরাধ ভাইকে করবা বিধুরে বিধুরে তাহলে কি হবে নক্ষত্র? মৃত্যু সজ্জায় শুয়ে থাকা বাবার শেষ ইচ্ছাটুকু পূর্ণ হবে না ভাই? সত্যিই যদি বাবার কোনো কিছু একটা অঘটন ঘটেই যায় তাহলে তাহলে যে বাবার আত্মা স্বর্গে গিয়েও শান্তি পাবে না রে ভাই। কিন্তু বর্দা তো রক্তের মাংসের মানুষ, তার ইচ্ছা অনিচ্ছাটা তো দেখা মানে দরকার। কিসের ইচ্ছা অনিচ্ছার কথা তুই বলছিস ভাই? হঠাৎ যদি বাবার কিছু একটা হয়ে যায় আমি কিন্তু বর্দাকে ক্ষমা করতে পারবো না, দেখে রাখিস। হ্যাঁ, তোরা আমায় ক্ষমা কর অর্ঘ। তোদের এই প্রস্তাব আমি কখনোই মেনে নিতে পারবো না। অসম্ভব না হলেও এই প্রস্তাব তোমাকে মেনে নিতেই হবে দাদা। তুই বুঝতে পারছিস না অর্ঘ, আমার অসুবিধার কথাটা তুই বুঝতে পারছিস না। আমার পক্ষে এটা সম্ভব নয়। বুঝতে না পারলেও আমি সব বুঝতে পারছি বর্দা। তাও তোমার কাছে আমি নিরুপায় হয়ে বলছি, মৃত্যু শয্যায় শুয়ে থাকা বাবার কথাটা তুমি চিন্তা করে দেখো দাদা। নক্ষত্র, তুইও এই কথা বলছিস? কেন বলবে না দাদা, কেন বলবে না বলো? আচ্ছা তুমি একটি বার মত দাও, দেখো না তোমার বিয়ের ব্যবস্থা আমরা করে দিই। ও অর্ঘ, আমি তোদের কিছুতেই বোঝাতে পারছি না যে এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয়। কি বলছো দাদা তুমি? কেন গো দাদা বাবু? এই কর্তা বাবু তো তোমার কাছে তেমন কিছু চাইনি। রামুদা, হ্যাঁ গো, শুধু তোমার বিয়েটা নিজের চোখে দেখে যেতে চান। তুমি এই চাওয়া কি তুমি পূর্ণ করতে পারবে? আরে পারতাম রামুদা, বাবার ইচ্ছা আমি পূরণ করতে পারতাম, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে না না না, এটা আমার পক্ষে সম্ভব নয়। এটা আমার পক্ষে সম্ভব নয় রামুদা। অসম্ভব হলেও বিয়ে তোমাকে করতেই হবে রামুদা, হ্যাঁ, বৌদিমণিকে দেবে। কর্তা বাবু হয়তো আবার সুস্থ হয়ে উঠতে পারে। রামুদা, হ্যাঁ গো। কেন সম্ভব নয়? কেন সম্ভব নয় ধ্রুব? তুই আমাদের প্রথম সন্তান, তোকে যথেষ্ট স্নেহ ভালোবাসা দিয়ে আমরা বড় করেছি। আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্য নেই? মা গো, তোমাদের কর্তব্য রক্ষার জন্য আমি নিজেকে বলি দিতে পারি মা, কিন্তু আমার সত্যকে রক্ষার জন্য তাকে তো আমি বলি দিতে পারি না মা। সেই সত্য আমি বলো দাদা, বলো আমি বলো বলো দাদা, বলো। আমি জানি না, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না দাদা, মা গো, আমি তোমাদের কথা রাখতে আমাকে, তোমাদের এই অভাগের সন্তানকে ক্ষমা করো মা, ক্ষমা করো। দাঁড়া দাঁড়া ধ্রুব, তাহলে আমারও তুই শেষ কথাটা শুনে যা। আমার শেষ কথা রাখতে আর তোর বাবা শেষ ইচ্ছা পূর্ণ করতে তুই যদি আমাদের কথা মতো বিয়ে না করিস তাহলে তোর বাবার মরা মুখ দেখার আগে তুই আমার মরা মুখ দেখবি। তুমি কি করলে ঈশ্বর? এ কথা শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? বেশ, তবে তাই হোক, তোমাদের ইচ্ছের যুবকাশকে বলি হোক, এই অভাগা ধ্রুব চিরসুখ দাদা, কর্তব্যের জালে বন্দী হয়ে আবার বিবেক ডুকরে ডুকরে কাঁদো, আর আমার ভিখারি আদর্শ হারিয়ে
ওই মিথ্যার স্রোতে তোমাদের সকলের কথা রাখতে, বাবার ইচ্ছা পূরণ করতে আমি কথা দিলাম, কথা দিলাম। তোমাদের দেখা ওই শহরের মেয়েকে আমি বিয়ে করব। আমি বিয়ে করব। জল, তবে কি বড় দাদা বাবু? এখন আর ওসব কথা চিন্তা করে লাভ নেই। না, বড় দাদা বাবু যখন বিয়েতে মত দিয়েছে, এই আপনি একটা গান গায়। হ্যাঁ, গাও গাও গাও। আজকে বিয়ে দাদা বাবুর বাজবে রে গান। আজকে বিয়ে দাদা বাবুর বাজবে রে সানা। আনন্দের নাই রে সীমা, নাই রে সীমা নাই। দাদা বাবুর বাজবে রে গানা। আজকে বিয়ে দাদা বাবুর বাজবে রে শুনুন ভদ্র মহোদয়গণ, আমার দাদার বিয়েতে আপনাদের সকলের নিমন্ত্রণ। সকলে আসবে আর পেট পুড়ে খেয়ে যাবেন আর দাদা বাবুকে আশীর্বাদ করে যাবেন। আসতে ভুলবেন না। আজ আমার আশার তোরে একটু একটু করে গিয়ে চলেছে সুখের মোহনা। বাজে তো মাত্র আর কয়েকটা দিন, তারপর কোনো এক শুভ লাগলে আমি আবার স্বপ্নের রাজকুমারকে আবার কাছে পাবো। কিন্তু চলে গেল, এখন ত্রিপুরা এলো না কেন? তাহলে কি ত্রিপুরা? আমি এসেছি বকুল। কে যেন আমার নাম ধরে ডাকলো? আমি তোমার ধ্রুব। আমি তোমায় নিয়ে যেতে এসেছি বকুল। ধ্রুবদা, তুমি? আমি এসেছি বকুল। বেরে হতবাগি, আমার সাথে মস্করা হচ্ছে। মস্করা নয় রে দিদি, মস্করা নয়। আমি শুধু দেখছিলাম তুই ধ্রুবদার ধ্যানে কতখানি মগ্ন। সত্যি চাপাটা না যেমন দুষ্ট তেমনি মিষ্টি, কিন্তু মাঝে মাঝে দুষ্টমিতে আমার কৃত্রিম রাগ হলো। আবার ভীষণ ওর মিষ্টি কথা শুনতে ভালো লাগে। কি হচ্ছে রে নিমাই? বড় সর্বনাশ হয়ে গেছে বকুল দিদি। কি হয়েছে সেটা তো বল। তুমি শুনে রাখো, তোমার জীবন থেকে দুবদা চিরদিনের মতন হারিয়ে গেছে। আমার বকুলের জীবন থেকে ধ্রুব? না, এ হতে পারে না। তুই মিথ্যা বলছিস।
সত্য সাধনার ধ্রুবতারা, তুমি আজ লোভের আকাশে আশ্রয় নিলে। আমার আদর্শকে দু উপায়ে মারিয়ে তুমি আজ আমার সাথে প্রতারণা করলে। ও মানুষ করার কারিগর হয়েও আজ মানুষ চিনতে আমার এত বড় ভুল হয়ে গেল, এত বড় ভুল। না না বাবা না, তোমাদের ভুল আমার ভুল হয়নি বাবা। কারণ ধ্রুবদা আমার সাথে কোনো প্রতারণা করতে পারে না বাবা, পারে না। বাবা বাবা তুমি আমাকে অনুমতি দাও বাবা, আমি এক্ষুনি ধ্রুবদার কাছে যাবো বাবা। কলদিনে তুই সেখানে যাবি রে দিদি? কেন আবার এই সিঁদুরের অধিকারে? দিদি বকুল দিদি, বাবা তোমরা তো জানো আনুষ্ঠানিক বিয়ে না হলো ধ্রুবদা যে আমার স্বামী, তাই সেই স্বামীর ঘর করতে যাওয়ার তুমি আমাকে অনুমতি দাও বাবা। কিন্তু এই বিষয়টাকে আমি কথায় কি করে বলবো বকুল? আমার যে বড় ভয় হচ্ছে রে মা। না মাস্টারমশাই, ভয় পাবেন না। এই দিদির জীবনে চরম পরীক্ষা, আর এই চরম পরীক্ষায় দিদির পাশে কেউ থাকুক আর না থাকুক, আমি থাকবো দিদির পাশে। তাই আমি আমার দিদিকে আহ্বান করে আমি নিয়ে যাব তার শ্বশুর বাড়ি স্বর্গের দিকে। বাবা গো তুমি আমাকে আশীর্বাদ করো। আমি যেন দুঃখ কষ্ট সব জয় করে আমি যেন আজীবন তার সেবা করতে পারি বাবা। আমায় ছেড়ে চলে যাবি? দিদি রে তুই সত্যি সত্যি আমাদের ছেড়ে চলে যাবে দিদি? বললাম চাপা, বিয়ের পর যে মেয়েদের স্বামীর ঘর করতে যেতে হয় রে চাপা। তোরা আমাকে হাসি মুখে বিদায় দে। আমি যে তোদের হাসিতে হাসি মিলিয়ে হাসতে হাসতে আমি যেন স্বামীর ঘর করতে যেতে পারি। আমি যেন স্বামীর ঘর বকুল দিদি, কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো। শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। কত না ভাগ্যে আমার এই জীবন ধন্য হলো। শীতিরে একটু সিঁদুরে সব কিছু বদলে গেল বাবা, বদলে গেল বাবা। রামা মায়ের
এখানে আছিস? এই দেখ, আমি তোর জন্য একটা কি সুন্দর উপহার এনেছি। দেখ দেখ দেখ, কি দাদা? কি সুন্দর গন্ধ। শুকে দেখ। কি দারুণ! দারুণ সুন্দর গন্ধ। যা চুন্না, এবার এই লাশটাকে টুকরো টুকরো করে বস্তাবন্দি অবস্থায় ওই গঙ্গার জলে ভাসিয়ে দিবে। ময়না, আমার হ্যাঁ গো, তোমরা আমার ময়নাকে দেখেছো? আমার ছোট্ট বোন ময়না, যে রোজ রাতে আমার বুকে মুখ লুকিয়ে ঘুমাতো, আর দুটো কচি কচি হাত দিয়ে আমাকে না আদর করতো। আর কি বলতো জানো? বলতো, ওই যে আকাশের তারাগুলো দেখছিস, ওই তারাদের মাঝেই আমাদের মা মিশে গিয়ে কেমন 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 মিনমিন করে হাসছে। তুই দেখতে পাচ্ছিস না? তুই দেখতে পাচ্ছিস না? ময়না, 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 ময়না কাঁদিস না, ময়না, আর চোখে ফোটা পানিও ঝরে না। ওর বাহির ময়নার বলি বিলকুল বন্ধ হয়ে গেছে। নিষ্ঠুর হাসি বন্ধ করো। বলো আমার ময়না কোথায়? কতকাল তাকে আমি দেখিনি। আমি ময়নার কাছে যাবো। যাবি? আমি ময়নার খেয়ে কোনো ফায়দা হবে না। কেন? তুই তোর মন ময়নাকে বিলকুল চিনতেই পারবি না। আমার বোনকে আমি চিনতেই পারবো না। চিনবি পারবি কি করে? তোর ময়না বাহির ময়নার ময়না একেবারে বস্তাবন্দি লাশ হয়ে গঙ্গায় ভাসছে। ওরে ময়না, আর তোকে মায়ের খোঁজ করতে হবে না। ওই পবিত্র গঙ্গার জলে ভাসতে ভাসতে তুইও মায়ের কাছে পৌঁছে যাবি, ওই তারাদের মাঝে। তখন তোর দিকে চেয়েছে আমি বলবো, সে আমার ছোট বড় আবার তুই ডাক রুম ছেড়ে বাইরে বেরিয়েছিস? তোকে না কতবার বলেছি, এই রাস্কেলটা রুমের বাইরে এসে পাগলামো করলে ওকে মারতে মারতে ও রুমে পৌঁছে দিবি। মারার কোনো প্রয়োজন নেই বস, আমার এই সপ্তাহ হাত দুটোই যথেষ্ট। না, এই পাগলা, এই চল, আমি বলছি। আমি যাবো না। আমি বলছি আজকে যাবো, আমি ময়নার কাছে যাবো। ময়নার কাছে? ময়নার কাছে যাবো। ময়নার কাছে? তোকে আর কষ্ট করে ওই ময়নার কাছে যেতে হবে না রে রমজান। মুক্তি আমার আকাঙ্ক্ষার খিদে মিটলে তোর বোন ময়নার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেব। কঙ্কন,
আমার বাবার রক্ষিতার ছেলে। বাবার মৃত্যুর আগে তার বিশাল সম্পত্তি অর্ধেক অংশ ওই পাগল নামে উইল করে গেছে। কথা জানতে পেরে বিউটি আমার সব ভালোবাসাকে তুচ্ছ করে গ্রামের এক ছেলে ধ্রুব নামে তাকে গঞ্জনা আমি কিছুতেই সহ্য করব না। ওই শালা সুরের বাচ্চাকে আমি ও চুন্ডা বল বল খবর বল। আমি ফাঁক কাটলাম, लेकिन देखलाম কি আমার ফাঁক কাটার পহলেই মালটা दूसरा শিকারের ফাঁদে আটকা পড়ে গেল। না 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 চাপা ওই মাকড় সার জালে শিকার যেমন আষ্টে পিষ্টে জড়িয়ে পড়ে তেমনি তেমনি এই চাপা মালটা ভালোবাসার জালে বিলকুল জড়িয়ে পড়েছে। তোর প্রেমিকটার পরিচয় তুমি জানতে পেরেছো? না, তবে তবে এটুকু জেনেছি সে হলো এক আর্টিস্ট, কলাকার। আর্টিস্ট বকুল চাপা জন্ম ভরা সোনার গা, তাই তো বকুল চাপার মিষ্টি খুশবুতে আমি আমার দিলটা মাতোয়ারা করতে আমি প্রবেশ করলাম ওই বকুল চাপার গ্রামে। দেখলাম ওই পদ্মদিঘির কালো পানি কলসি ভরে কাঠে তুলে দিয়ে পাহাড়ি রং চলতে শুরু করেছে আপনার চাপা। তোমার ছবি আঁকতে যে আমার বড়ই ভালো লাগে চাপা। নক্ষত্রদা তুমি? আমি শিল্পী, তাই তোমার জীবনের সমস্ত ছবিগুলোকে আমার মনের খাতায় লিখে রাখতে চাই। শিল্পী হলেই তুমি নিষ্ঠুর, তাই তো তোমার ছবির গোপন ব্যথা তুমি অন্তর দিয়ে অনুভব করতে পারো না। তুমি বুঝতে পারো না তোমার ওই ছবির গভীর হৃদয়ের ব্যথা। কিসের ব্যথা বলো আমায়। আর সেই ভাষা হচ্ছে নীলম্বরী পরনে আজ আচলা বাঁধা গোটি তোতা সাথী রে হাসি ঝিলিক কানে পাগল চোখের
চাপা সুন্দরী, তোমার মনের কথা মনের মাঝে গুমড়ে গুমড়ে কাঁদবে। তোমার মনের আয়না থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার ভালোবাসার মানুষ, ওই নক্ষত্র। নক্ষত্র থেকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দেব না চুন্না না, ওই চাপা সুন্দরীকে লোভের জালে ফেলে আমার লালসার শিকার বানালে ওই নক্ষত্র এমনিতেই দূরে সরে যাবে। হ্যাঁ, তোমার ডিউটি আছে। তুমি বারবার ওর সামনে গিয়ে প্রেমের নাটক করবে। ভালোবাসার টোপ ফেলে যদি মাছটাকে তুলতে পারো তাহলে ভালো, আমি চাকরির লোভ দেখিয়ে যেমন করে হোক তুমি মাছটাকে আমার কাছে এনে হাজির করবে। কেমন? এটাও তোমার বকশেষ। আরে আপনি ভাবেন না, যেমন করি হোক ওই সোনার গায়ে মাটির ফোঁটা আমি এনে আপনার দিলের দিল মহলে তুলে দেবই দেব। বুকের মাঝে সেই হারানো যন্ত্রণাটা কোথায় যেন মিলিয়ে গেছে, আর আমার কথা বলতেও অসুবিধা হয় না। তবু ডাক্তারবাবু বলেছেন এখন তোমার বেশি কথা বলা চলবে না। বসে তুমি অযথাই ভয় পাচ্ছ মমতা, তুমি দেখে নিও। আর আমার কিছুই হবে না। ধ্রুব আমায় এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে। কেন জানো মমতা, আমি জানতাম ধ্রুব কখনোই আমাকে নিরাশ করবে না, কারণ ধ্রুব যে আমাদের বহু সাধনার সম্পদ, আমাদের স্বপ্নের আকাশে ও যে একটা মাত্র ধ্রুব তারা। ধ্রুবর বিয়েতে তুমি খুব খুশি হয়েছো তাই না গো? শুধু খুশিই নয় মমতা, শুধু খুশিই নয়, এই আমার জীবনের চরম সান্ত্বনা যে মৃত্যুর পূর্বে পিতার কর্তব্য একটা অন্তত পালন করতে পেরেছি। তাই তো মৃত্যুর জন্য আর আমার ভয় হয় না গো। অমন অলক্ষণের কথা বলতে নেই গো। তাই বললে কি হয় মমতা, এই জীবনের রঙ্গমঞ্চে যে আগে প্রবেশ করেছে প্রস্থানের পথটাও যে তার জন্য খোলা রয়েছে মমতা। ওসব কথা এখন থাক, চলো এখন বিশ্রাম করবে। চলো, আজকে ধ্রুবর ফুলসজ্জা, ও যদি এসে দেখে যে তুমি রাত্রিবেলা না ঘুমিয়ে এখনো জেগে আছো তাহলে তো এক্ষুনি এসে বলবে। দেখি বাবা, এই অসুস্থ শরীর নিয়ে আপনি এখন এখানে বসে আছেন? অসুস্থ কোথায় রে ধ্রুব, অসুস্থ কোথায়? এখন আমি পুরোপুরি সুস্থ। আপনি মনের দিক থেকে সম্পূর্ণ সুস্থ, কিন্তু শারীরিকভাবে আপনি সুস্থ নন বাবা। তাই বলছি ছেলে মানুষই না করে আপনি বিশ্রাম নেবেন। চলুন মা, তুমি বাবাকে নিয়ে উপরে চলো, আমি তোমার বৌমাকে পাঠিয়ে দিচ্ছি। তোর বাবার জন্য ভাবিস না, আমি তো আছি, তুই বরঞ্চ যা, বৌমা তোর জন্য অপেক্ষা করে বসে আছে। বেশ, তাই হোক। আমি তোমাদের আশীর্বাদ মাথায় নিয়ে আমার নতুন জীবনে পা বাড়ালাম মা। তুমি এখানে আর আমি ওই সারা বাড়ি মই তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কেন, কি হয়েছে রামুদা? আরে আজকের দিনে তোমার প্রয়োজনটাই তো সব থেকে বেশি। আমাকে কিসের প্রয়োজন? এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই তো তোমারই খোঁজ থাকছে। এই তো কিছুক্ষণ আগে এই একটা বউ তোমার খোঁজে এখানে এসেছিল। হ্যাঁ গো, হ্যাঁ, কপালে চাঁদের মতো সুন্দর সিঁদুরের টিপ, সিঁথিতে সিঁদুর, মাথায় ঘোমটা, সাক্ষাৎ মা লক্ষ্মী গো। কিন্তু এত রাতে কে ধ্রুবর সঙ্গে দেখা করতে চায়? কাদের বউ কিছু জেনেছিস? কেমন করে জানবো বলুন তো গিন্নিমা? আরে এই নেই তো, ওই মেজোটা
মহিলার সাথে আমার দাদার দেখা হতে পারে না। কেন দেখা হবে না মেজদা? আমি যে তাকে বাড়ির ভিতরে নিয়ে এসেছি। নক্ষত্র, কেন কেন তুই তাকে বাড়ির ভেতর নিয়ে এসছিস? না নিয়ে এসে কোনো উপায় ছিল না। সে আমার হাত দুটি ধরে বলল, তুমি আমার ভাইয়ের মতো, তাই তোমাকে আমি একটি অনুরোধ করছি, একটি বার তোমার দাদার সাথে আমাকে একবার দেখা করিয়ে দাও। না দেখা হলে আমার যে ভীষণ ক্ষতি হয়ে যাবে। আমি আমি আগে জানতে চাই, তুই বল সেই মেয়েটি কে? এই মেয়েটির সঙ্গে তোর কিসের সম্পর্ক? কেনই বা তোর সঙ্গে দেখা করতে এসেছে? বাবু আমি চাকরানি। উনি যখন আমাদের ঘরে থাকতেন তখন আমি ওনার সব কাজ করে দিতাম। চাকরানি যদি তুমি বলো, তাহলে তুমি ধ্রুবর বিয়ের কথা শুনে এমন হাহাকার করে কেঁদে উঠলে কেন? তুমি আমাকে মা বললে, আর কিন্তু দুঃখটা কি সবাই খুলে বলো। বাবু আমাকে বলেছিল, বকুল যখন আমার বিয়ে হবে তখন তুই নিজে দাঁড়িয়ে থেকে উলুন ধরে দিবি, শাক বাজাবি। তাই আমার অজান্তে বাবুর বিয়ে হয়ে গেল। তাই তো আমার দুঃখ হচ্ছে গো মা, আমার দুঃখ হচ্ছে। আরে বেচারা, শোনো, তোমার এই দুঃখের কাহিনী শুনতে শুনতে না আমার এই দাদার ফুলসজ্জাটা মাটি হয়ে যাবে। কাজেই তুমি এখন এই বাড়ি থেকে যেতে পারো। এত রাতে উনি যাবেন কোথায়? হ্যাঁ নিশ্চয়ই। কাতবাবু, ওই এত রাতে উনি যাবেন কোথায়? ওই তো ওই রাস্তাঘাটে বেরুলে রাতের বেলায় উনি তো বিপদ হতে পারে। ঠিক কথা। এত রাত্রে ও একা যাবেই বা কোথায়? তার চেয়ে আজকের রাতটা তুমি এখানে থেকে গিয়ে কাল সকালেই না। আপনারা আমাকে তাড়িয়ে দেবেন না, আমি তো অনেক আশা নিয়ে এসেছি। গো বাবু, যেমন ওখানে আমি তোমার চাকরানি ছিলাম, এখানে আজীবন আমি চাকরানি হয়ে থাকতে চাই বাবু। কিন্তু সেটা কেমন করে সম্ভব বলো তো? তুমি বিবাহিতা, তোমার স্বামী, সংসার হারিয়ে গেছে, আমার সব হারিয়ে গেছে মা। আজ আমি শুধু একা মা। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে কেউ তাড়িয়ে দেবেন না। আপনারা যা করতে বলবেন আমি তাই করবো। আপনারা যা খেতে দেবেন আমি তাই খাবো। শুধু দয়া করে আমাকে একটু আশ্রয় দিন, দয়া করে।
দেবতা। দেবতা? এই যে শোন, স্বামীকে দেবতা বলে মনে করবে এইসব মূর্খ মেয়ের দল। আমার মতো শহরের উচ্চ শিক্ষিত মেয়েদের কাছে স্বামী হলো বন্ধু। চমৎকার চমৎকার বৌমা, তোমার এই উচ্চ শিক্ষার সিলেবাসের সঙ্গে সঙ্গে তুমি তোমার রুচি আর চরিত্রের পাল্টে ফেলেছো বাবা। তাই তো তোমার মতো অসংখ্য উচ্চ শিক্ষিতা আজ উচ্চ শিক্ষার বিচারে স্বামী হয় বন্ধু, আর এই বৃদ্ধ শ্বশুর শাশুড়ি হয় এই বাড়ির চাকর। বাবা জানিস ধ্রুব, আমি মৃত্যু শয্যায় শুয়ে স্বপ্ন দেখতাম আমার ধ্রুবের বিয়ে দেব, মনের মতো বৌমা আনবো। আমার কথা রাখতে ধ্রুব বিয়ে করলো ঠিকই, কিন্তু যাকে আনলো সে বৌমা নয় রে ধ্রুব, সে বৌমা নয়, সে একটা বোমা। সম্মানটা কিন্তু স্বেচ্ছায় পাওয়া যায় না, ওটা নিজেকে আদায় করে নিতে হয়। আশা করি এরপর থেকে সম্মানটা দেওয়া নেওয়ার ব্যাপারে তুমি যথেষ্ট সচেতন থাকবে। আশা করি আমার কথাটা তোমার মনে থাকবে। আমাকে এইভাবে অপমান করবার মানেটা কি? সব কিছু অনর্থের মূলে এই চাকরানিটা। আমি তোমাকে কিন্তু এখনো বলছি দাদা, তুমি এখনই এই মুহূর্তে আজই এই চাকরানিটাকে বাড়ি থেকে তাড়িয়ে দাও। এই সংসারে কিন্তু অনেক অশান্তির ঝড় বইবে, হ্যাঁ আমি বলে গেলাম। শোনো ধ্রুব, আমি তোমাকে 10 মিনিট সময় দিয়ে গেলাম, এর মধ্যে তুমি আমার রুমে না গেলে তোমার বাবার সাধের এই বৌমা সত্যি সত্যি বোমা হয়ে ফেটে পড়বে। বোমা। বর্দা, তুমি কি শুধু চুপ করেই থাকবে? কোনো কথা কি তুমি বলবে না? আমার বলার ভাষা আজ হারিয়ে গেছে রে নক্ষত্র। আমার বাক রুদ্ধ হয়ে গেছে। তাই তো আমার বাবা ভাষার অপক্ষ যন্ত্রণা দাদা ডুকরে ডুকরে কাঁদছে। দাদা, তুমি তোমার সচ্চার ঘরে যাও বাবু। তুমিও এই কথা বলছো? আমিও বলছি বন্ধু, তুমি ভুল সজ্জার ঘরে যাও। বৌদিমণি আবার হয়তো রেগে যাবে, আবার হয়তো আমাকে অপমান করবে। তোমার অপমান আমি যে সহ্য করতে পারি না, আমি সহ্য করতে তুমি ভুল সজ্জার ঘরে যাও না, অসম্ভব। যার মনের সঙ্গে আমার মনের কোনো মিল নেই, যার চরিত্রের সঙ্গে আমার চরিত্র সম্পূর্ণ বেমানান, না 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 না, অগ্নি সাক্ষী করে বিয়ে করলেও তাকে আমি স্ত্রীর স্বীকৃতি দিতে পারবো না। ঠিক বলেছ বর্দা। তোমার জীবনের এই মহা সমস্যার কথা আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি। তাই সব জেনে বুঝে আমি তোমাকে বলে যাচ্ছি, তুমি সিদ্ধান্ত নাও কাকে তুমি আপন করবে, ওই তোমার অগ্নিসাক্ষী স্ত্রীকে না তোমার এই ভালোবাসার সিঁদুরকে। এই নক্ষত্র, আমি কেমন করে বোঝাই যে আমার ওই অগ্নি সাক্ষী করা স্ত্রীর চেয়ে আমার ভালোবাসার সিঁদুরে অনেক অনেক বেশি দাম। ওগো তুমি চুপ করো, তুমি চুপ করো।
অন্যায় করেছি বকুল। আমি নির্মম নিষ্ঠুরের মতো তোমার ভালোবাসাকে খুন করেছি। তাই তুমি আমায় অভিশাপ দাও বকুল। তুমি আমায় অভিশাপ দাও। চুপ করো, তুমি চুপ করো, অমন কথা বলতে নেই গো। তুমি যাও বাবা, তুমি তোমার ফুলসজ্জার ঘরে যাও। তোমার স্ত্রী যে তোমার জন্য অপেক্ষা করছে বাবা। যাও, তুমি যাও। আমি পারবো না। আচ্ছা তুমি কি বকুল, তুমি কি নিজের স্বামীকে অন্যের হাতে তুলে দিতে তোমার হৃদয়টা হাহাকার করছে না? আমি যে তোমার স্ত্রী, হ্যাঁ, স্বামীর শুভ কাজে অনুমতি দেওয়া যে স্ত্রীর কর্তব্য গো। তুমি কিচ্ছু ভেবো না। তোমার আমার সম্পর্কটা স্বয়ং ঈশ্বর ছাড়া আর কেউ কখনো জানবে না, কখনো না। এখানে আজীবন আমি তোমার চাকরানি হয়ে থাকবো। তুমি যাও বাবু, তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি যাও। তোমাকে ছেড়ে আমি যেতে পারবো না বকুল। আমি যেতে পারবো না। আমার মাথার দিব্যি রইল, আমি তোমার পায়ে ধরে তুমি যাও। বেশ, তবে তাই হোক বকুল। তোমার চোখের জল দিয়ে লেখা হোক আমার জীবনের নতুন ইতিহাস। মাননীয় দর্শকবৃন্দ, আপনাদের কাছে আমার একান্ত জিজ্ঞাস্য, আমি এখন কি করব? আমি আমার অগ্নিসাক্ষী স্ত্রীর কাছে যাব, না আমার ভালোবাসার সিঁদুরের কাছে যাব? অগ্নিসাক্ষী স্ত্রীর কাছে যাবে বকুল। বলো আমার দুটো প্রশ্নের উত্তর তুমি দেবে? বেশ, হ্যাঁ। তোমার ব্যর্থ জীবনের হাহাকার, এটা কি আমার ফুলসজ্জার উপহার? আমি জানি না। দুই, তোমার ব্যর্থ জীবনের হাহাকার, এটা কি আমার ফুলসজ্জার সানাই? আমি কিচ্ছু জানি না, জানি না, জানি না। জানি না, বলবে না। শোনো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আজি দুজনা দুটি পথ ওগো, দুটি দিকে গেছে দিকে। তবে কি আমায় আসতে দেখে লুকিয়ে পড়েছে?
তা হয়তো হবে। যাক, এক্ষুনি আমাকে অবাক করতে হয়তো পিছন থেকে এসে গলা জড়িয়ে ধরে বলবে বাবা বাবা, আর আমি তখন বলবো আয় রে ছোটে আয় আয় মামনি, সবার আগে তোকে দেখি কেমন করে বকুল এসেছিস মা? দিদি ওই কোথায় দিদি? না মানে আমার বড় ভুল হয়ে গেছে রে মা। আসলে এই বকুলের কথা চিন্তা করতে করতে আমি যে আমার বাহ্যিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছি রে মা। তুমি অযথাই দিদির কথা ভাবছো বাবা। অযথা নয় রে মা, অযথা নয়। আজ 7 দিন হয়ে গেল মেয়েটার কোনো সংবাদ পেলাম না। কেমন আছে, কোথায় আছে, একমাত্র ঈশ্বরই। দিদি আমি বলছি দিদি খুব ভালো আছে। নিশ্চয়ই ওর শ্বশুর বাড়ির লোকেরা ওকে মেনে নিয়েছে, তা না হলে কবেই হয়তো দিদি বাড়ি ফিরে আসতো। তুই বলছিস? হ্যাঁ, আমার বকুল ভালো আছে, খুব ভালো আছে। ওরা যথাযোগ্য সম্মান দিয়ে মেনে নিয়েছে বাবা। হ্যাঁ, নেবেই তো। এ ধোবর মতো আদর্শবান ছেলের বাবা মা কখনো নিষ্ঠুর হতে পারে না। তবে আমি এক কাজ করি বুঝলি চাপা, আমি আজ একবার বকুলকে দেখে আসি। আজই যাবি বাবা? হ্যাঁ রে মা, হ্যাঁ। কতদিন আমি মেয়েটাকে দেখিনি বাবা। মনটা যে আমার বড় ছটফট করছিল। তাছাড়া বিয়ের পর নতুন মেয়ে জামাইকে একবার আসতে হয়। আমি বরং এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। এক কাজ করো, এই না বাবা, এটা নাও। এটা কি? এটা হচ্ছে মায়ের সোনার মালা। অভাবের তাড়নায় আমি সব কিছু তোর মায়ের শেষ করে দিয়েছি গয়নাপত্র বিক্রি করে, কিন্তু এইটা শেষ স্মৃতি, এটা আমি নিতে পারবো না। এটা তোমায় নিতে বলে। বাবা আমার মাথার দিব্যি, এ নাও। এটা কোনো শ্যাকরার দোকানে বন্ধক দিয়ে দিদির জন্য আর জামাইবাবুর জন্য তুমি কিছু নিয়ে যেও। ধরো বলছি। বেশ, তবে তাই হোক রে মা। আমি তাহলে বেরোচ্ছি রে মা। সম্ভব হলে না আমি কালই ওদের সঙ্গে করে নিয়ে আসবো। কেমন? আর ওই নিমাইয়ের হাতে আমি বাজার টাজার করে সব পাঠিয়ে দেবো। তুমি রান্না সব কিছু রেডি করে রাখবি। ঠিক আছে, আমি আসছি রে মা, আমি আসছি। কি মজা, কতদিন বাদে আমার দিদি জামাইবাবু এ বাড়িতে আসবে। এখন আর ধুবো বলা যাবে না, এখন হচ্ছে সে রীতিমতো আমার জামাইবাবু। তাই জামাইবাবু এলে তাকে আমি বলবো কে আপনি? কি চাই আপনার এখানে? কি চাই? তবে হ্যাঁ, পাই আর না পাই, আমি কিন্তু আপনারই চাই। বললেন আপনি? কি বললেন? না, মানে এই ফুল ভালোবাসা আমি থামুন বলছি। আচ্ছা আপনি কে বলুন তো? আগে আমার নাম হরিপদ। হরিপদ? আমি যাত্রা দলে বিবেকের পাঠ করি। এখানে কেন? এই লোক মুখে শুনলাম নাকি আপনার বাবা নাকি আপনার জন্য এক যোগ্য পাত্রের সন্ধান করে। তাই আমি যথাযোগ্য বিবেক বিবেচনা করে এখানে উপস্থিত হলাম। তাই নাকি? আগে আমি সুদর্শন। তাছাড়া আমি ভালো গাইতেও পারি।
উচ্চাঙ্গ সঙ্গীত করে শোনাচ্ছি। থামুন বলছি। ব্যাস আমি থামলাম। আপনি তাহলে আপনার বাবাকে ডাকুন। এই যে শুনুন শুনুন, আমার বাবা বাড়িতে নেই। আমাদের বিয়ের এই প্রাথমিক আলোচনাটুকু হয়ে যায়। বিয়ের প্রাথমিক আলোচনা? হ্যাঁ, আমার বিয়ে আমি নিজেই ঘটক। এই একেবারে যোগাযোগ থেকে এই সাজনা তোলা অবধি আমি নিজেই সামলিয়ে নেবো। নেন নেন নেন, ডাকুন ডাকুন, আপনার বাবাকে ডাকুন। আপনি কি কানে কালা নাকি? বললাম না আমার বাবা বাড়িতে নেই। না নেই। মানে কি বললেন আপনি? আগে বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কি? আপনাকে আমার পছন্দ হবে না। আপনি হচ্ছেন সুদর্শন, সুস্বাস্থ্যবান। আপনার কথাগুলো দেখছি ভীষণ মিষ্টি। তাই বুঝি? হ্যাঁ, আপনি না মানে তুমিও ভীষণ মিষ্টি। এই মাইরি বলছি, এই তোমায় তুইও বলছি। একটু কাছে শোনো মাইরি, এই ফুলটা শুনুন, ওটা না আপনার ওই লম্বা চুলে ভালো করে কিট মেরে বেঁধে রাখুন, খুব ভালো মানাবে। আমার চুলে? হ্যাঁ, তাই ভালো। এবার আপনি মানে মানে কেটে পড়ুন। সে কি এই বিয়ের প্রাথমিক আপ্যায়নটুকু না করি আমাকে চলে যেতে বলছেন? মানে এই সামান্য একটু মিষ্টি মুখ। এই আপনার কথার যা মিষ্টির ফুলঝুরি পড়ছে, এরপর মিষ্টি মুখ করালে হয়তো আপনার কথার আর মিষ্টির ফুলঝুরি থাকবে না। এই যে শুনুন, এখন আপনি আসুন, আমার অনেক কাজ আছে। বেশ, তাহলে আমি আসি। তুমি বলো তোমার ওই বাবাকে আমাদের দুজনে ওই মোটামুটি ব্যাপারটা জানিয়ে দিও, কেমন? এবার আমি যেদিন আসবো সেদিন কিন্তু একেবারে মাথায় টুকুর করে চন্দনের ফোঁটা নিয়ে আসবো। ও তাই, এসো। কেনে বিপুল টাকা বকুল। তাই এসো, তাই এসো, হনুমান কোথাকার। আর আমি তোমার জন্য না একেবারে ঘুঁটের মালা গেঁথে রেখে দেবো। লেকিন তোমার জবার মালা আমি রজনীগন্ধার মালা হিসেবে গলায় পরে নেব চাপা। এ কি, আপনি আপনি এখানে? আজ আমি তোমার সাথে আসনাই করতে এসেছি তোমার এন্টার নিয়ে আমার শূন্য হৃদয় দিলটাকে ভরিয়ে নিতে চাপা। চুন্নাবাবু আপনি? আমি আমি জানি চাপা, আমি জানি আমার আসনাই কখনো তোমার অন্তরে প্রেমের চিরাগ জ্বালাতে পারবে না। আমার মতো বদমাশ কখনোই তোমার দিলের মন্দিরে আসন করতে পারে না। আমি তোমায় অন্ধের কাছে ভাব দেখে যাবো চাপা। আপনি ফিরে যান চুন্নাবাবু, প্লিজ আপনি এখান থেকে ফিরে যান। হ্যাঁ হ্যাঁ, বাতো কি বল, তুমি বোধহয় জানো না যে আমি একটা চাকরি পেয়েছি। আপনি চাকরি পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, এবং আমাদের অফিসের পোস্টে একটা লেডি ক্লার্কের পোস্টও খালি আছে। রিপোর্টটা মর্জি হলে তুমি এসো আমার সঙ্গে। আপনি সত্যি বলছেন? আমার সত্যি চাকরি হবে? চাকরি হবে কি হবে না সে তো উপরওয়ালা ঈশ্বর মালুম আছে। লেকিন বসকে আমি তোমার সব কথা বলে রেখেছি, আর বস বলেছে কি বলেছে? ওই ইন্টারভিউতে পাস হয়ে গেলি তোমার চাকরি একদম পাকা হয়ে যাবে। কিন্তু আরে ফির কেন কিন্তু বলছো চাপা? দেখো তোমার চাকরি পাওয়ার সমস্ত দায়িত্ব আমার, আমি দায়িত্ব নিয়েছি। তোমার তোমার এই সামান্য উপকারটুকু করতে পারলু আমি আমি নিজেকে বহুত বহুত কৃতার্থ মনে করি। চুন্নাবাবু, এক কাম করো, তুমি তোমার বাবাকে বলে করিয়ে দেখো। আমি আবার আমার টাইম মোতাবিক আসবে। আজ তাহলে চলি, গুড বাই। ইন্টারভিউতে পাস করতে পারলেই আমার চাকরি, কিন্তু এত সৌভাগ্য কি আমার হবে? কিন্তু বাবা যদি আপত্তি করে, না না না, চাকরিটা আমাকে যেমন করে হোক পেতেই হবে। বাবাকে রাজি করিয়ে চাকরিটা আমাকে পেতেই হবে। বলবে বাবাকে চাপা?
আচ্ছা নক্ষত্রদা, হঠাৎ যদি আমি কোনো চাকরি পেয়ে যাই? চাকরির ক্ষেত্রে আমি তোমাকে বাধা দেব না চাপা, কিন্তু যেদিন তুমি আমার সঙ্গে ঘর সংসার বাঁধবে সেদিনই হবে তোমার জীবনে ছুটি। নক্ষত্রদা, আমি তোমাকে হারিয়ে যেতে দেব না চাপা। তুমি তোমার প্রেম প্রীতি দিয়ে সাজাবে সোনার সংসার। দিনের শেষে ক্লান্ত হয়ে আমি যখন ঘরে ফিরবো তখন তুমি আমায় বলবে, যে দেশে রামধনু এঁকে প্রেমের কবিতা লেখে, চলো না সেই দেশেতে খুঁজে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমের কবিতা লেখে, চলো না সেই দেশেতে খুঁজে পাবে না। কথার গুঞ্জন শুনবো দুজন, কথার গুঞ্জন শুনবো দুজন, কেউ তো শুনতে পাবে না। যে দেশে রামধনু এঁকে প্রেমের কবিতা লেখে, চলো না সেই দেশেতে খুঁজে পাবে না। লা 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 না না, ওই ডাকরুমে আমি আর থাকবো না। ভাগ্যিস ওরা খাবারটা দিয়ে যাওয়ার সময় দরজাটা খুলে রেখে গিয়েছিল। এই সুযোগে আমি ওই পেছনের দরজা দিয়ে পালিয়ে যাব। পেছনের দরজা দিয়ে কেন রে কঙ্কন? তোর জন্য তো সদর দরজা সব সময় খোলাই আছে। ইচ্ছে করলে ওই দরজা দিয়েই তো। দাদা তুমি? হ্যাঁ আমি। তুই যদি ভুল করে পথ চিনতে না পারিস তাই তো আমি তোকে পথ দেখাতে এলাম। তুই কোন পথে এগোতে চাস? জীবনের পথে না মরণের পথে? তার মানে তুই যদি তোর সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিস তাহলে তোর জীবনের পথ আমি সুখ হাসি আর আনন্দে ভরিয়ে দেবো রে কঙ্কন। আর তুই যদি ওই সম্পত্তির মোহে আমাকে অগ্রাহ্য করিস তাহলে মইনার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেবো রে কঙ্কন। তুই কেমন করে ভাবলে দাদা যে মৃত্যু হয়ে ভীত হয়ে আমি আমার সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে পথের ভিখারি হয়ে দিন কাটাবো? কঙ্কন, আরে কঙ্কন পথের ভিখারি কি বলছিস রে ভাই? আমি তোকে আমার নিজের থেকেও অনেক অনেক বেশি সুখে রাখবো রে কঙ্কন। আচ্ছা তুই আমার ভাই, তুই দুঃখ কষ্ট পেলে আমার যে বড় কষ্ট হয় রে ভাই, আমার যে বড় কষ্ট হয়। আমি তোমার ভাই, আমি দুঃখ কষ্ট পেলে তুমি ভীষণ কষ্ট পাও। কিন্তু দাদা, ময়না, আমার ময়নাও তো ছিল তোমার বোন। আমার সেই বোনকে তুমি নিজের হাতে খুন করেছো। তখন তো তোমার এতটুকু কষ্ট হয়নি দাদা? হবে কি করে রে কঙ্কন? আরে সেদিন আমি অতিরিক্ত নেশায় আচ্ছন্ন ছিলাম। কি করেছি আমি কিছুই জানি না ভাই, আমি কিছু জানি না। ময়না বেঁচে থাকলে তার বাবার সম্পত্তি সে পেয়ে যেত। তাই তুমি সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কেই ময়নাকে খুন করেছো। আর আমাকেও তুমি খুন করতে, যদি না বাবা আমার নামে একটা আলাদা দলিল করে যেত। এবার সত্যি তোকে খুন করবে। ওই উইলটার উপর তোর নামের জায়গায় আমার নামটা বসাবারে কঙ্কন। কোনো মতেই পারবে না। কারণ ওই দলিলে স্পষ্ট লেখা আছে, আমার রহস্যজনক ভাবে যদি মৃত্যু হয় তাহলে আমার সম্পত্তি
থাকবে কঙ্কন। আর আমি তোর অন্ধবিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলছি, আমার সম্পত্তি আমি লিখিয়ে নেবই নেব। এতক্ষণ কোথায় ছিলিস রাস্কেল? এই পাগলাটা রুম ছেড়ে বেরিয়েছে পাগলামো করছে, আর তোমরা নাকের সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছ সারা। এই পাগলা, বলকে তোর দরজা খুলে দিয়েছে। একটা ভূত গো, একটা ভূত এসে আমার দরজা খুলে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পাগল, আমি পাগল। আসলে আসলে যে নেতারা গিরগিটির মতো রং বদল করে জনগণকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে আইন দর্শকদের সাজা দিতে গিয়ে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর কাটিয়ে দেয়, আমার পাগলামি তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা মহিলাদের কপালে জোটে শুধুমাত্র মোহাম্মদের মিছিল, আমার পাগলামি সেই মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। ছেলের মতো এই তোলের টাই শাড়ি করে দিয়ে তুই যত খুশি পাগলামো কর, কেউ তোকে কিচ্ছু বলবে না। সইটা করে দিলে হস্তকে রাজার হালে রাখবে। রাজার হালে? আজ আমার কি মনে হচ্ছে জানিস কঙ্কন, একই মায়ের পেটে ভাই না হলেও তুই যে আমার পক্ষে বেশি আপন। সই করে দে ভাই, সই করে দে ভাই। এই 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 তুই আমার গলি ছিঁড়ে ফেলে এমন কিছু করবেন না যাতে আপনাকে ভবিষ্যতে করতে হয়। নিজাকে একে দেখলে আমার মাথায় আগুন জ্বলছে। কল্পনাও করতে পারবে না। মুক্তি মুক্তি মুক্তি, শালা মুক্তি, মুক্তি তোকে দেবো রে কঙ্কন। আমার আকাঙ্ক্ষার খিদে মিটে গেলে এই ময়নার মতো তোকেও আমি চির মুক্তি দিয়ে দেব। কিভাবে কিভাবে মিটবে, কিভাবে মিটবে আমার সেই আকাঙ্ক্ষার খিদে? বকুল, 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 এই বকুল এ বাড়িতে আসার পর থেকে আমি যেন কেমন হয়ে গেছি। সারা কোনো কাজেই আমার মন বসছে না।